দেখ আবিদ, তুই আমাদের বাড়ির কাজের লোক, তোর সাথে আমার মানায় না, তাই আমার উপর স্ত্রীর অধিকার ফলাতে আসবি না। কিন্তু তুমি তো আমার বিয়ে করা বউ। কি বললি তুই? আমার হাসি মাখা মুখটা নিমেষে শেষ হয়ে গেল। আবারও বলা শুরু করলো। তুই আমাকে তুমি করে বললি কোন সাহসে? আমি তোর ম্যাম, সো ম্যাম বলেই ডাকবি। আর বাসার সবার সামনে মিথ্যা স্বামী স্ত্রীর অভিনয় করবি। বাবা যখন ঠিক হয়ে যাবে তখন তোকেও মুক্তি দিয়ে দেব, বুঝছিস? ঠিক আছে। আর আমার কোনো ব্যাপারে নাক গলাবি না, আর আমার কোনো কিছুতে তোর ওই নোংরা হাত দিবি না। ঠিক আছে ম্যাম, আপনি শুয়ে পড়ুন, আমি বারান্দায় চলে যাচ্ছি। যা, কিন্তু এই কথাগুলো যদিও কেউ জানতে পারে তাহলে তোর অনেক খারাপ হবে। চিন্তা করবেন না ম্যাম, এগুলো কেউই জানবে না বলে বারান্দায় চলে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে পানি পড়ছিল। আসলে গরিবদের ভালোবাসার মূল্য কেউ দেয় না। বিয়ের বাড়িতে গিয়ে সবাই কোরমা পোলাও খায় আর আমি খেলাম ক্রাশ, তা আবার আমার ভাইয়ের বউয়ের বোনের উপর। কীভাবে তা না হয় গল্পেই বলবো। চলুন তাহলে শুরু করা যাক। ভাই রেডি হন নাই কেন এখনো? এই তো রেডি আমি, চল। চলেন। এই বলে আমরা চলে গেলাম গাড়ির কাছে। আমি আর আমার জ্যাঠাতো ভাই, মানে যার বিয়ে, সে একটা গাড়িতে বসলাম, সাথে ড্রাইভারও ছিল। ভাই এত খুশি খুশি লাগতেছে কেন আপনাকে? আরে তুই বুঝবি না, আগে বড় হ তারপর বুঝবি। প্রেম করে বিয়ে করতেছেন তাই তো এত খুশি, তাই না? চিন্তা করবেন না, আমি কিন্তু আপনার শালিককে বিয়ে করবো, এই বলে দিলাম। তা পরে দেখা যাবে, আগে তো প্রেম কর। হ্যাঁ করবো তো। আরও কথা বলতে বলতে বিয়ে বাড়িতে চলে আসলাম। আপনারা সকলেই তো জানেন ইটস করোনা টাইম, তাই বিয়েটা ধুমধামভাবে করে হয়নি। বাড়ির ভিতরে যেতেই চোখ আটকে গেল একটা মেয়ের দিকে। আমি কখনো পরি দেখি নাই, সেটা দেখার খুব শখ ছিল, কিন্তু মেয়েটাকে দেখে আমার পরি দেখার সম্পূর্ণ শখ মিটে গেছে। চেহারা ফর্সা এবং মায়ে ভরা, পরনে ছিল ছাই কালারের একটা জামা, মাথায় ছিল একটা সাদা হিজাব, হালকা মেকআপ ও ঠোঁটে হালকা লিপস্টিক। দেখতে জাস্ট অসাম। এক দেখাতেই বাস খেলাম, মানে ক্রাশ। সে এসে সোজা ভাইয়ের গলায় মালা পরিয়ে দিয়ে চলে গেল। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ ভাইয়ারটাকে বাস্তবে ফিরে মেয়েটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। মন খারাপ করে বসে পড়লাম ভাইয়ের পাশে। তখন একটা মেলি কণ্ঠে বলে উঠল, দোলা ভাই, অনেক দূর থেকে এসেছেন, এই শরবতটুকু খেয়ে নেন। আমি উপরে তাকিয়ে দেখি সেই পরিটা, তো কোন সে মেয়েটা। আমি আবারও তার দিকে তাকিয়ে রইলাম। তখন বুঝলাম সে কিছুটা বিরক্ত অনুভব করতেছে, তাই তার দিকে তাকালাম না। মেয়েটি শরবত দিয়ে চলে গেল। তখন আমি বললাম, ভাইয়া, ও ভাইয়া, এই মেয়েটিকে একটু বলবে? নাম জেনে তুই কি করবি? না তেমন কিছু না, প্লিজ ভাই বলো না নামটা কি। মেয়েটির নাম মেঘনা আক্তার রিমু। তাই নাকি? ভালো, খুব ভালো। আপনি এখানে বসেন, আমি ভিতর দিয়ে ঘুরে আসি। আচ্ছা যা। তখন আমি ভিতরে এসে রিমুকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন হঠাৎ চোখ গেল একটা রুমের দিকে। দেখি এখানে বউকে সাজিয়ে রাখা হয়েছে। ভাবির সাথে কিছু পিক নিয়ে বাইকে দেখালাম। এরপর বিয়ের সকল কার্যক্রম শেষ হলো। এতক্ষণ ধরে আমার চোখ একজনকেই খুঁজতেছিল, আর সে কেউ না, সে হলো রিমু। শুনেছি বউয়ের সাথে নাকি বড় 2 বোন যাবে। তাতে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমাকে অবাক করে দিয়ে রিমু এসে বরের পাশে বসলো, সাথে আরেকটা মেয়েও আছে। তার মানে রিমু ভাইয়ের শালি। মনে মনে খুশি হলাম, কারণ আজকে আমার ক্রাশ, আর আমি বিয়ে বাড়ির গাড়িতে করে যাচ্ছি, বিষয়টা ভাবা যায়। তখন ভাইয়াকে বললাম, ভাই সকালের কথা মনে আছে তো? কি কথা? ওই যে বললাম আমার শ্বশুরবাড়ি আর আপনার শ্বশুরবাড়ি একটাই হবে। তাই নাকি? হ্যাঁ। এরপর নতুন ভাবির সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি রিমুর আশেপাশে ঘুরতে লাগলাম, কোনো কিছু দরকার আছে কিনা, কিছু লাগবে কিনা। তখন রিমু আমাকে বলল, এই যে শুভ ভাইয়া, এইদিকে একটু আসেন তো। জি বলুন, কি বলবেন? আপনার সমস্যাটা কি একটু শুনি। কই কোনো সমস্যা নেই তো, আমার আবার কি সমস্যা হবে? যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি আমার আশেপাশে এত ঘোরাঘুরি করতেছেন কেন? আপনার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? আছে তো, আপনাকে দেখার কাজ। কি? এই রে, কি বলে ফেললাম? না না, কিছু বলিনি তো। আপনি না বললেন আমাকে দেখার কাজ নাকি আপনার? তো এই কাজটা আপনাকে দিল কে, বলুন তো দেখি। আরে বেয়ান, এসব বাদ দেন তো। আচ্ছা আপনার কিছু লাগলে আমাকে বলেন। আচ্ছা এখন আমি যাই,
রিমুকে কোনো কথা বলতে না দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। যাক বাবা, বড় বাঁচান বাঁচলাম, তা না হলে আজ বাবার মার খেতে হতো আবার। তখন কে জানি পিছন থেকে বলে উঠলো, কি রে শুভ, তুই আবার কি গন্ডগোল করছিস যার কারণে আমি তোকে মারবো? আমি পিছনে তাকে দেখি বাবা দাঁড়িয়ে আছে। কই আমি আবার কি করলাম? এই রে বাবা, দেখি এখানে। এখন কি করি? হারার কাজ, ভাগ্যটাই খারাপ। তাহলে যে তুই বললি যাক বাবা বড় বাঁচান বাঁচলাম, তা না হলে আজ বাবার মার খেতে হতো আমার। ওটাই কিছু না, তুমি কি আমাকে খুঁজতেছিলে নাকি? রিমুর নাকি আমাদের গ্রামটা দেখার খুব শখ হয়েছে, তুই গিয়ে একটু ঘুরে আয় তো রিউর সাথে। আমি যাবো? সত্যি? কেন, তুই কি যাবি না রিমুর সাথে? কি বলো বাবা, আমি কি তোমাকে একবারে বলছি আমি যাবো না? আমি কি রেডি হচ্ছি, তুমি কি বলো রিমুকে রেডি হতে। তাড়াতাড়ি রেডি হয়ে আয়। জি বাবা। এরপর আমি নিচে রেডি হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি নিচে এসে দেখি রিমু বসে আছে। পরনে একটা খয়েরি কালারের লম্বা জামা, সাদা হিজাব, মুখে হালকা মেকআপ ও ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগানো, যা দেখে আমি আবার ক্রাশ করলাম রিমুর উপরে। আমি হা হয়ে তাকিয়েছি রিমুর দিকে। এটা দেখে ভাইয়া বলল, কিরে তুই আর রিমু দেখি একই কালারের জামা পরছস? আরে ভুল করে মিস্টেক করেছি। আমি কি জানতাম সে খয়েরি কালারের জামা পরেছে? যদি জানতাম তাহলে কি আর খয়েরি কালারের পাঞ্জাবিটা পরতাম? তখন ভাই আমার কানে কাছে এসে বলল, যাই বলিস, তোকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে, রাস্তায় সাবধানে চলিস। আর কয়টা প্রপোজ পাস সেটা কিন্তু এসে আমাকে বলবি। আরে ভাইয়া তুমিও না। হয়েছে, আর লজ্জা পাইতে হবে না। আচ্ছা, এই বলে আমি আর রিমু ঘুরতে বেরিয়ে পড়লাম। সেখানে এমন কিছু হবে সেটা আমি ভাবতে পারিনি। রিমু এমন কিছু করলো যেটা দেখে আমি অবাকে চরম মাত্রায় পৌঁছে গেছি। আমি আর রিমু রাস্তাতে হাঁটছিলাম, তখন হঠাৎ রিমু বলে উঠলো, এই শুভ, একটু গাছের পিছনে চলো তো। কেন? আগে চলো তো সেখানে। এরপর আমি আর রিমু একটা গাছের পিছনে গেলাম। তখন রিমু কাকে জানি কল করছে। এই বলে আমি আর রিমু চলে গেলাম সামনে। সেখানে একটা ছেলে একটা মেয়ে রাস্তার পাশে বসে আছে। রিমু সেখানে গিয়ে ছেলেটার গালে 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, এই তোর পরীক্ষার পড়া? এই তুই একা একা বসে পড়তাছোস? তুমি এখানে কি করো? তুই আর আমাকে তুমি করে বলবা না। আর আজকেই আমাদের ব্রেকআপ। তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। তুমি আমার কথাটা একটু শোনো। কি শুনবো তোর কথা? কি শুনবো? এই বলে একটা থাপ্পড় মারলো। তখন রাজের পাশের মেয়েটা বলতে লাগলো, আরে রিমু আপু, তুমি আমার জামাইকে এভাবে মারতেছো কেন? কি? রাজ তোমার জামাই? গত মাসে আমাদের বিয়ে হয়েছে। ও ভাই, मारो मुझे, मारो मारो मुझे, मारो। ये क्या मजाक हो रहा है? কি হলো তোমার আপু? এই পাটপাটটার বউ থাকার পরেও আমার সাথে প্রেম করছে। কি? তুমি রিমুর সাথে প্রেম করছো? এ বলে রাজকে একটা থাপ্পড় মেরে চলে গেল। আমি তো ব্যাককেলের মতো তাদের কাহিনী দেখছি আর হাসতেছি এবং রাজকে মন থেকে ধন্যবাদ দিতে থাকি, কারণ তার আজকের কাহিনীর জন্যই রিমো আবার সিঙ্গেল হয়ে গেছে। তখনই রিমো আমাকে ডাক দিল, এই শুভ, এখান থেকে চলো, এখানে থাকতে আমার ভালো লাগতেছে না। এই বলে হাঁটা শুরু করলো। আমি রিমুর চোখে কোণে পানি দেখতে পেলাম। কিছু দূর যাওয়ার পর রিমিকে বললাম, রিমু প্লিজ মন খারাপ করো না, দেখো যা হওয়ার তা হয়ে গেছে। এটা বলার সাথে সাথে রিমু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিমু যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমার মনে হতে লাগলো যেন আমার শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমি নির্বাক হয়ে গেছি। আমি রিমুকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো রিমু, তুমি আর কান্না করবে না, যা হবার তো হয়ে গেছে। সে তোমাকে ভালোই বাসতো না, তাই তোমার সাথে এরকম চালনা করতে পারছে। তুমি প্লিজ কেঁদো না, আর তুমি আবার প্রথম থেকে শুরু করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো তাকে খুব ভালোবেসেছিলাম, নিজের থেকে বেশি বিশ্বাস করতাম তাকে, আর সে কি করলো আমার সাথে। প্লিজ রিমু কান্না থামাও, দেখো লোকে কি বলবে, তারা তো খারাপ বলবে। তাই বলছি এখন আপাতত ওই দিকটায় চলো, সেখানে গিয়ে না কান্না করবে। এরপর আমি রিমু একটা খালি জায়গায় গিয়ে বসলাম। প্রায় 2 ঘন্টা কান্না করার পর কান্না থামলো। রিমু তোমার হয়েছে, এবার তো বাড়িতে চলো, দেখো রাত 8টা বাজে। আচ্ছা চলো। এরপর আমি রিমু বাড়িতে চলে আসলাম। রিমু কিছুটা স্বাভাবিক হয়েছে। এরপর রাতে খাবার সময় হলো, আরেক বিপত্তি। ভাই আমাকে বলল, শুভ তুই একটু রিমুকে ডেকে আনতো খাওয়ার জন্য। আচ্ছা ভাইয়া। এই বলে রিমুর ঘরের দিকে গেলাম রিমুকে ডাকার জন্য। যে আমি রিমুর ঘরে ঢুকলাম তখন দেখলাম রিমু তার হাতে ব্লেড নিয়ে
একটা আঁচড় দিছে এবং টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে আমার পকেট থেকে রুমাল বের করে রিমুর হাতে পেঁচিয়ে দিলাম যাতে একটু রক্ত পড়া কমে, কিন্তু রক্ত পড়া যেন বন্ধ হচ্ছে না। আমার সাদা রুমালটা রক্তে পুরোটা লাল হয়ে গেছে, আর এদিকে রিমু কান্না করেই যাচ্ছে। আমি রিমুকে ঠাস করে একটা থাপ্পড় মারলাম এবং বললাম, চুপ থাক, এখন এত কান্না কিসের? যে চলে গেছে তো গেছে, তার জন্য নিজের জীবন শেষ করা লাগবে নাকি? আমার কথা শুনে রিমু কিছুটা শান্ত হলো। এরপর আমি রিমুকে কোলে তুলে নিচে গিয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া তাড়াতাড়ি গাড়ি বের করো, রিমুকে নিয়ে হাসপাতালে যেতে হবে। কেন, কি হয়েছে? আগে তুমি গাড়িটা বের করো। এরপর আমির ভাইয়া মিলে রিমুকে হাসপাতালে নিয়ে গেলাম। ওখানে যাওয়ার পর ডাক্তার রিমুর হাতে সেলাই করে। অনেকখানি কেটে গেছে হাতটা, তাই 5টা সেলাই দেয়। এরপর ব্যান্ডেজ করে দেয়। রাত 12টার দিকে আমরা বাড়ি চলে আসি। বাড়িতে আসার সাথে সাথেই সবাই জিজ্ঞাসা করতে থাকে কিভাবে কেটেছে। তখন আমি বললাম, আরে তেমন কিছু না, ব্লেড দিয়ে নখ কাটতে যায় তখন হাতটা কেটে যায়। কি রে তুই না? ভাইয়ের কিছু বলতে না দিয়ে ভাবিকে নিয়ে ঘরে চলে যায়। ভাইয়াকে আজকে ঘটেছে সকল কিছুই বলে দিয়েছি, তাই ভাইয়া ভাবিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর ভাবি রিমুকে ভাত খেতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ভাবি রিমুকে ভাত দিয়ে যায় খেতে। আরও তো আজ বাসর রাত, সেখানে তো কিছু নিয়ম আছে, সেগুলো পূরণ করতে ভাবি চলে যায় বাসর ঘরে। তখন রিমু বলল, শুভ, আমার হাতটা তো কাটা, প্লিজ তুমি একটু আমাকে খাইয়ে দাও না প্লিজ। ওরে আল্লাহ, এই মেয়েকে না আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। সে নাকি আমার হাতে ভাত খাবে। আমি একটু বিরক্ত হয়েছি, কারণ এর আগে আমি কাউকে খাইয়ে দিইনি তাই। কিন্তু খুশি হয়েছি তার থেকে বেশি, কারণ আমার ক্লাস আমার হাতে খেতে চাইছে তাই। তখন রিমু আমাকে ডাক দিল। এই শুভ, কি হলো, খাইয়ে দিবে না? হ্যাঁ দিচ্ছি। এরপর রিমুকে খাইয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর রিমুর খাওয়া শেষ হলো। তখন তাকে পানি খাইয়ে দিতে যাব, তখন দেখি সে ডান হাত দিয়ে পানি খাচ্ছে। আরে রিমুর তো বাঁ হাত কেটেছিল, আর সে তো ডান হাতে সহজেই খেতে পারতো। তখন আমি কিছুটা রাগি খুঁটি রিমুকে বললাম, এটা কি হলো? কই, কি আবার হবে? তোমার ডান হাতটা তো ভালো, তাহলে তুমি আমার হাতে কেন খেলে? ও মা, তাই তো। এটা বলে একটা হাসি দিল। রিমুর এই হাসি দেখে আমার সমস্ত রাগ চলে গেল। এখন আমি তার হাসি দেখতে লাগলাম। রিমু এটা বুঝতে পেরে হাসিটা বন্ধ করে আমাকে বলল, কি দেখতেছেন এভাবে? তোমার হাসিটা কি? শুধুই কি হাসি দেখতেছেন, নাকি আরো কিছু দেখতেছেন? তোমাকেও দেখছি, কত সুন্দর তুমি। তোমার ওই হাসিটা, যেটা দেখে 1000 বছর কাটিয়ে দিতে পারবো আমি। তাই নাকি? এরে এটা কি বললাম আমি? সে যদি এখন কিছু মনে করে তাহলে তো প্রেম করার আগে আমার ব্রেকআপ নিশ্চিত। কি হলো, চুপ করে আছেন কেন? এটা বাদ দেন, আগে বলেন আপনি আমার হাতে খাবার খেলেন কেন? আপনার হাত তো ঠিকই আছে। আসলে আমার না নিজের হাতে খেতে একদমই ভালো লাগছিল না, তাই আমি আপনার হাতে খেলাম। প্লিজ রাগ করিয়েন না, কাল থেকে তো আর খাবো না। কেন খাবে না? বারে, কালকে তো আমরা চলে যাব, তাহলে খাবো কিভাবে? ও তাই তো। হুম, আর যদি আপনি চান তাহলে কিন্তু সকালের নাস্তা ও দুপুরের খাবার খেতে পারুম আপনার হাতে। সত্যি? হুম, 100% সত্যি। তো এত আপনি আপনি করতেছেন কেন? আমরা তো ফ্রেন্ড হতে পারি, তাই না? আপনি চাইলে আরো কিছু হতে পারি। কি হলে বললেন? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? অবশ্যই। তাহলে নো আপনি, অনলি তুই। আচ্ছা, এই বলে আমি প্লেট রাখতে উঠতে যাব, তখন এই ভাবে সে রিমুকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে রিমুকে জোরে জোরে কান্না করতে লাগলো। এই তোকে কে বলেছিল হাত কাটতে? যদি শুভ না দেখতো তখন কি হতো তুই বল? তোর যদি কিছু হতো তাহলে তোর দুলাভাই কি করে আমাদের বাড়িতে মুখ দেখাতো? বল, কি করে চুপ করে আছিস কেন বল? আপু সরি রে, আসলে আমি তাকে খুব বেশি ভালোবেসেছিলাম, কিন্তু সে তো আমাকে খুব বড় একটা ধোঁকা দিল। আমি কখনো ভাবতে পারি নাই সে আমাকে এইভাবে ধোঁকা দিবে। তাই বলে কি তোকে মরতে হবে? তখন আমার মাথায় একটুও কাজ করছিল না, তাই এই রকম একটা ভুল পদক্ষেপ নিয়েছি। ভাবি, যেটা হয়ে গেছে সেটা কিনে আর কথা বলে লাভ কি? বাদ দেন তো। আর আপনি কি এখন ভাইয়ের কাছে যান। আর আজকে আপনাদের জীবনে সুখের দিন, এই দিনে কেউ কান্না করে? আর এমনিতে এখন রাত প্রায় 1:30 বাজতে চললো, কাল সকালে আবার উঠতে হবে তো। আচ্ছা আপনি যান। এরপর ভাবি চলে গেল, কিন্তু রিমু কান্না করেই যাচ্ছে, যেটা আমার মোটেও সহ্য হচ্ছে না। তাই আমি আবার রিমুর পাশে গিয়ে বসলাম এবং বলতে শুরু করলাম, এই তুমি এইভাবে কান্না করতেছো কেন?
যা হবার তো হয়ে গেছে, তুমি এখন ঘুমাও। আমার ঘুম আসছে না। আমি মাথায় হাত বুলিয়ে দিই। দেও। আমি রিমুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর রিমু মুখের দিকে তাকিয়ে আসি। তার চেহারা কত মায়াবী। এই মায়াবী কন্যাকে যদি আমার বউ হিসেবে পেতাম তাহলে খুব ভালোবাসতাম তাকে, কিন্তু সে কি কখন আমাকে ভালোবাসবে? এসব ভাবতেছি, তখন দেখি রাত 2:13 বাজে। এদিকে রিমু ঘুমিয়ে গেছে, আমারও খুব ঘুম পাচ্ছে, তাই আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে কারোটাকে ঘুম ভাঙলো, তাকে দেখে আব্বু ডাকছে। এই শুভ, তোর এত ঘুম কিসের? রাতে কি ঘুমোসনি? চুরি করতে গেছিস নাকি? হ্যাঁ না তো, এই যে উঠতেছি। আমি ঘড়িতে তাকে দেখি এখন প্রায় 9:33 বাজে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রিমুকে দেখতে গেলাম। দেখি রিমু খাটের পর বসে আছে আর কার সাথে যেন কথা বলতেছে। আমি তার চেহারাটা দেখতে পাচ্ছি না। তখন আমি রিমুকে উদ্দেশ্য করে বললাম, এই যে মিস রিমু, আমি কি ভিতরে আসতে পারি? আরে শুভ, তুই আয়, ভিতরে আয়। আমি ভিতরে গিয়ে দেখি রাজ বসে এবং পাশে রাজের বউ বসে আছে। তাদের দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু রিমুর কথা শুনে বললাম রাজ ক্ষমা চাইতে আসছে এবং রিমু তাকে ক্ষমা করে দিয়েছে। রিমু মন থেকেও খুব ভালো, কারণ যদি ভালো না হতো তাহলে কি ক্ষমা করে দিত? হয়তো অন্য কোনো মেয়ে ক্ষমা করতোই না। তারা চলে গেছে। আমি রিমুকে জিজ্ঞাসা করলাম, এই তুই ফ্রেশ হয়েছিস? আপু করিয়ে দিয়েছে। নাস্তা করছোস? না রে, একটু করে দে তো। এই যে খাবার, আপু সকাল 8টার সময় খাবার দিয়ে গেছে। তুই খাইয়ে দিবি বলে এখনো খেতে পারিনি। এখন তাড়াতাড়ি খাইয়ে দে তো, ঔষধ খাওয়া লাগবে তো। দিচ্ছি। এই বলে রিমুকে খাই দিতে লাগলাম। তাকে খাই দিতে আমার খুব ভালো লাগছিল। আমি ভাবছিলাম যদি এইভাবে সারা জীবন সে খাই দিতে বলতো, আমি তাকে খাই দিতাম। ব্যথা পাচ্ছি তো। রিমু আমার হাতে কামড় দিচ্ছে। রিমু শয়তানে হাসি আসতেছে, যেটা দেখে আমি আবার রিমু প্রেমে পড়ে গেলাম। আচ্ছা সরি, আর দিব না। ওকে। খাবার শেষে ওষুধ খেলো এবং তাকে ঘুমোতে বললে আমি নিচে এসে নাস্তা করতেছি। এমন সময় ভাই এসে বলল, কিরে, আমার শালিকাকে তোর বুঝি খুব পছন্দ হয়েছে? আমি কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বললাম, আরে ভাইয়া তুমিও না? বুঝি সব বুঝি, চিন্তা করিস না, হেল্প লাগলে বলিস, হেল্প করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া দেখো, তোমাকে ভাবি ডাকছে। যাচ্ছি। দুপুরে বৌভাতের কার্যক্রম শেষ হয়েছে। খুব ব্যস্ত থাকার কারণে দুপুরবেলা রিমুকে খাই দিতে পারেনি, যার কারণে সে যাওয়ার সময় আমাকে বলেও যায়নি। ভাবির লোকেরা চলে গেল, ভাবির ভাইয়া কালকে যাবে। এরে কত বোকা আমি তো রিমুর কাছ থেকে তার ফোন নাম্বার কিংবা ফেসবুক আইডি কিছুই নিইনি। তাহলে আমি তার কাছে ক্ষমা চাইবো কিভাবে? না, কালকে যে করে হোক রিমুদের বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চাইতেই হবে। 2 দিন কোনো রকমে পার করলাম। সারাদিন রিমুকে প্রচুর মনে পড়লো। রাতে আমি আমার ব্যাগ গুছিয়ে ভাইয়ার আশেপাশে ঘুরতে লাগলাম। যদি একবার আমাকে বলে, কিরে শুভ, যাবি আমাদের সাথে? গেলে চল। কিন্তু ভাই একবারও বললো না, তারা তাদের মতো ব্যাগ গুছানোতে ব্যস্ত। আমি যে আমার রুমে আসতে যাব, তখনই ভাই আমাকে ডাক দিল। এই শুভ শোন। আমি তো খুব খুশি হয়ে ভাইয়াকে বললাম, হ্যাঁ ভাইয়া আমি যাবো। তুই কই যাবি? না কিছু না। কি বলবে বলো, আমার ঘুম পাচ্ছে। আসলে আমার খুব পানির পিপাসা পেয়েছে, আর এইখানে পানিও নেই। এখন যদি তুই আমাকে একটু পানি পান করাতি, তোর অনেক সওয়াব হতো আর কি। তুই আসলে একটা বজ্জাত। আমি সে কখন থেকে তোমার আশেপাশে ঘুরতেছি, তুমি আমাকে তোমাদের সাথে নিবি বলে, তা না আমাকে বলতেছে এখন থেকে পানি খাওয়াতে। দূর, ভাল লাগে না। কি রে, জানা একটু। যাচ্ছি তো। একগাদা বিরক্তি নিয়ে ভাইয়াকে বললাম। ভাইয়া তোমার কাহিনী দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি বুঝলাম না এখানে হাসির কি হলো। এরপর ভাইয়াকে পানি এনে দিয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। আজ কেন জানি না ঘুম আসছে না, বারবার শুধু রিমুর কথাই মনে হচ্ছে। অন্যদিন হলে এতক্ষণে ঘুমিয়ে যেতাম। রিমুকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম সেটা জানি না। সকালে ভাবির ডেকে ঘুম ভাঙলো। আমি চোখ খুলে ভাবিকে দেখেই ভাবিকে বলতে লাগলাম, কি ভাবি, এখনো যাওনি কেন? কি আর করার দেবর, তোমার ভাই তো আমাকে নিয়ে যায়নি এখনো, তাই আর যাওয়া হয়নি। ও আচ্ছা। এবার আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি ভাই রেডি হয়ে বসে আছে, ভাবিও রেডি। তাদের দেখে আমার মুখটা কালো হয়ে গেল। আমি যেতে পারবো না তো, তাই আর কি। কিরে, তুই এখনো রেডি হসনি কেন? আমি রেডি হব কেন? কেন হবি মানে তুই যাবি না? আমি আবার কই যাব? কেন আমাদের সাথে তুই যাবি না? ভাইয়ের কথা শুনে আমার তো খুব আনন্দ লাগতেছে। লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করতেছে। আমার পরনে লুঙ্গি ছিল, ভাবছিলাম একবার লুঙ্গি ডান্স দিয়ে দিই। তারপর ভাবলাম অনেক লোক আছে, আমি না আমার রুমে গিয়ে দেবনি, এখন দেওয়াই যাবে না। আমি ওখানে গিয়ে কি করবো? কিছু করা লাগবো না, তুই গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি আর কিছু না বলে সোজা আমার রুমে চলে আসলাম।
এসে প্রথমে আমার লুঙ্গি ডাস্টটা কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর ভাবি বলতে লাগলো, দেখি দেখি আমার দেওয়ারটার নজর ফোঁটা দিয়ে দেই, যাতে কেউ নজর না দেয়। আরে ভাবি তুমিও না। হয়েছে হয়েছে, আর লজ্জা পাইতে হবে না, চল তাড়াতাড়ি। এরপর আমরা চলে আসলাম ভাবিদের বাড়িতে। আমি তো ভাবিদের বাড়িতে সেই রিমিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। দূর, যার জন্য এখানে আসলাম তাকেই তো দেখতে পারছি না। তখনই কে জানি পিছন থেকে বলে উঠলো, বাবা তুমি কেমন আছো? আমি পিছনে ঘুরে তাকে দেখি ভাবির আব্বু। জি আঙ্কেল, ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সেটা আমার জানা নেই। কেন আঙ্কেল, ধন্যবাদ কেন? বাবা তোমার জন্যই তো আজ আমার মেয়েটা বেঁচে আছে। থাক না আঙ্কেল, ওই বিষয়টা বাদ দেন। আচ্ছা। আচ্ছা আঙ্কেল, রিমা খান কেমন আছে? আগের থেকে অনেকটা সুস্থ আছে। কিন্তু কি আঙ্কেল? আসলে বাবা, রিমু আসার পর থেকে কারোর সাথে কথা বলে নাই এবং কাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই। কি বলেন আঙ্কেল, এখনো খায়নি? আচ্ছা আঙ্কেল, একটা প্লেটে খাবার এনে দেন, আমি কেউকে খাইয়ে দিচ্ছি। এবার আঙ্কেল খাবার এনে দিয়ে রিমু রুমে নিয়ে গেলাম। আমি আঙ্কেলকে চলে যেতে বললাম, তাই আঙ্কেলও চলে গেল। এরপর আমি রিমিকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, কিরে ঘরে আসতে দিবি? রিমা আমার দিকে তাকিয়ে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, কেন এসেছেন এখানে? আমি রিমুর কাছে এসে হাঁটু গেড়ে বসে আমার কান ধরে বললাম, এইদিকে তাকাও, আমি সরি, আর হবে না। হয়েছে হয়েছে, আর কানে ধরতে হবে না, যাও, ক্ষমা করে দিয়েছি। ওই তুই নাকি আজকে কিছুই খাস নাই, কালকেও কিছুই খাস নাই? রিমু নিশ্চুপ। আমি খাবার খাই দিতে দিতে বললাম, দেখ যা হবার তা তো হয়ে গেছে, এখন মন খারাপ করে কি হবে? তুই যদি এমন করিস তাহলে মা বাবা কষ্ট হবে, তাই না? রিমু নিশ্চুপে খাচ্ছে আর আমার কথায় মাথা নাড়াচ্ছে। খাবার শেষে আমি রিমুকে বললাম, এবার আমি আর তোকে খাই দিতে পারবো না। 2 দিন পর তো তোর জামাইয়ের বাড়িতে যাবি, তখন সে যদি জানতে পারে আমি তোকে খাই দিছি, তখন সে তো আমাকে মেরেই ফেলবে। রিমু কিছুই বললো না, শুধু একটা জোরপূর্বক হাসি দিল। আমি রিমুর রুম থেকে চলে আসলাম। বিকেলবেলা ছাদে দোলনায় বসে আছি। ছাদটা খুব সুন্দর করে সাজানো, একপাশে ফুল গাছ দিয়ে ভরপুর আর অন্য পাশে কিছু সবজি গাছ লাগানো, আর ওই পাশে একটা দোলনাও আছে আর চেয়ার রাখার জায়গা আছে। এখানে বসে আড্ডা দিতে খুব মজা হয় বলে মনে হইতেছে। এসে ভাবতেছি, ঠিক তখনই রিমু আমার পাশে এসে বসলো এবং বলল, কি রে, কি ভাবিস? কিছু না। একটা কথা বলি? বল। সত্যি কথা বলবি কিন্তু? হ্যাঁ বল, কি বলবো? রিমা এমন কিছু বলল যা আমি ভাবতেও পারিনি। তুই কি কারোর সাথে রিলেশন করছ? করি না তো, কিন্তু কেন? এমনি। আচ্ছা, কাউকে পছন্দ করছ? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? তুই সত্যি বলবি? করি, বাট সে করে কিনা জানি না। তাই বুঝি? তো মেয়েটাকে শুনি। জোর করে একটা হাসি দিয়ে বলল, তুই চিনিস? আমি চিনি? হুম। নাম কি তার? বলবো না। কেন বলবি না? দেখি আমি তোদের মিল করাতে পারি কিনা। আমি জানি তুই পারবে না, সো বলে কোনো লাভও নেই। ওকে, বলিস না, তুই তো আমাকে ফ্রেন্ড মনে করিস না। থাক তুই, আমি গেলাম। একদমই কথাগুলো বলে ছাদ থেকে নামতে যাবে, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, মেয়েটার নাম বলতে পারি, এক শর্তে। কি শর্ত? প্রথমত আমাকে ভুল বুঝবি না, আর আমাদের বন্ধুত্বটা কিন্তু থাকবেই। ঠিক আছে, এইবার নাম বল। মেয়েটার নাম হচ্ছে রিমু, মানে তুই। কি? হ্যাঁ সত্যি, আমি তোকে খুব ভালোবাসি, আর জানি তুই আমাকে ভালোবাসতে পারবি না, কারণ তুই অন্য একজনকে ভালোবাসতে। তাই এখন প্লিজ আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিস না। কথাগুলো আমি একদমই বললাম নিচের দিকে তাকিয়ে। রিমু কিছুক্ষণ চুপ থেকে বলল, কখনো কষ্ট দিবি না তো? আমার জীবন থাকতে না, আর তোমাকে তো আমি শরীরের একটা অংশ মনে করি, তো আমি কি করে তোমাকে কষ্ট দিব? নিজের শরীরকে কি কেউ ইচ্ছে করে কষ্ট দেয় নাকি? তুই প্রমিস কর, কখনো ছেড়ে যাবি না আমায়। কথা দিলাম। তো এইবার আমাকে প্রপোজ কর। করতে পারবো না। কেন করব? আমার লগে প্রেম করবা, মাগার তুমি আমারে প্রপোজ করবা না, এইটা হইব নাকি? তাই বুঝি? তাই। এখন তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো, তা না হলে কিন্তু আমি গেলাম। আচ্ছা বাবা, করতেছি। তো ফুল কই? ফুল ছাড়া কেমনে করবা? ফুলও লাগবো? লাগবে। দাঁড়াও, ব্যবস্থা করতেছি। এরপর আমি পকেট থেকে একটা কাগজ বের করলাম, সেটা দিয়ে কাগজের একটা গোলাপ ফুল বানিয়ে রিমুর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, আমি জানি না কিভাবে ভালোবাসতে হয়,
কারণ আমি কখনো কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে ভালোবাসিনি। আমি ভালোবাসতে চাই তোমাকে, আমি খুশি রাখতে চাই তোমাকে সব সময়। তুমি রাগ করলে আমি তোমার রাগ ভাঙাতে চাই। আমি হতে চাই তোমার মনের মতন, বিকজ আই লাভ ইউ রিমু। আই রিয়েলি অ্যান্ড আই রিয়েলি লাভ ইউ। ডু ইউ লাভ মি রিমু? আই ডু, অ্যান্ড আই লাভ ইউ টু শুভ। এই বলে আমার হাত থেকে ফুলটা নিল এবং বলল, প্লিজ কখনো ছেড়ে যাও না আমাকে। না, কখনো যাব না। রিমু তখন আমাকে জড়িয়ে ধরল। তখন আমার মনে হচ্ছিল আমার শরীর দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে। সে এক অন্যরকম ফিলিংস। এই তুমি কি করছো? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি। তখনই কেউ একজন পিছন থেকে সে হাততালি দিয়ে উঠলো। তখন রিমু আমাকে ছেড়ে দিল। পিছনে তাকিয়ে দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে। এরপর ভালো করে তাকিয়ে দেখি এ তো ভাইয়া। তার মানে ভাইয়া আমাদের দেখেছে। তখন ভাইয়া বলল, বাহ বাহ, খুব ভালো। আমার দেখি পালজি রেমুর সাথে দেখা হতে না হতে রিলেশন শুরু করে দিয়েছে। না ভাইয়া, আসলে রাখ তোর ভাই, আমি তো ভাবছিলাম তুই মজা করছিলি, এখন তো দেখি সত্যি সত্যি তুই রেমুর সাথে প্রেম করতেছিস। আসলে জিজু, হয়েছে কি, আর তুমি কেমন মেয়ে? তোমাকে প্রপোজ করার সাথে সাথেই কি তোমার অ্যাকসেপ্ট করতে হবে? কিছুদিন তাকে ঘোরাবা, এরপর না হয় রিলেশন করবা। এটা বলে ভাইয়া হাসতে শুরু করলো। আমি তো পুরো বেবাচাকা খেয়ে গেলাম। ভাই এটা বলে কি? তার মানে কি ভাই আমাদের মেনে নিয়েছে? রেমু, জানো তো তোমার বোনের পিছনে আমি 6 মাস ঘুরেছি, এর সে আমার সাথে রিলেশন শুরু করেছে, আর তুমি? এই ভাই আমাকে মেনে নিয়েছে জন্যে তোর কি সমস্যা হচ্ছে? হ্যাঁ যাও, তুমি কি ভাবির কাছে থাকো, আর আমি আমার পরিটাকে নিয়ে থাকি। যাও তো এখন থেকে। রিমু তো লজ্জায় লাল হয়ে গেছে। এরপর ভাইকে এক প্রকার জোর করে ঘরে পাঠিয়ে দিলাম, আর রিমুকে আবার জড়িয়ে ধরলাম। এইভাবে দিনগুলো যেতে লাগলো। দেখতে দেখতে 6 মাস কেটে যায় আমাদের রিলেশনের। এর মাঝে ঝগড়া, ঘুরতে যাওয়া, একে অপরকে খাইয়ে দাও তো ছিলই। আজ শুক্রবার, বন্ধুরা সবাই মিলে ঠিক করলাম আজকে ঘুরতে যাব। সবাই সবার গার্লফ্রেন্ডে যাবে, তাই আমি রিমিকে কল দিলাম আমাদের সাথে যাওয়ার জন্য। হ্যালো শুভ, বলো। জানো তুমি কি করতেছো? এই তো শুয়ে আছি, তুমি কি করতেছো? এই তো কিছু না। আচ্ছা তুমি কি আজকে ফিরে আসো? না তো, কিন্তু কেন? আসলে আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছিলাম আজ সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে একসাথে ঘুরতে যাবো আর কি। ও সরি জান, আজ আমি যেতে পারবো না, প্লিজ রাগ করিও না। আজ না আমি একটু অসুস্থ, তাই আর কি। কি হয়েছে তোমার? না তেমন কিছু না, সামান্য একটু জ্বর। আচ্ছা বাই, পরে কথা বলুন নে। ওকে বলে কলটা কেটে দিলাম। কি আর করার, আমি মনটা খারাপ করে শুয়ে রইলাম 2 ঘন্টা। তখন শিফাত কল করে যা বললো তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। রিমুশি আমার সাথে এমনটা কেন করলো? কি করেছে তা আপনারা জানতে চান? চলুন তাহলে। 2 ঘন্টা পর শিফাত কল করে বলল, দোস্ত, গার্লফ্রেন্ড রিমু কই রে? কেন রে? তোকে বলতে বলছি, তুই তাড়াতাড়ি বল। সে তো অসুস্থ, বাসায় নাকি শুয়ে আছে। তাই নাকি? হ্যাঁ কেন? রিমু কি তোর সত্যি ভালোবাসে? হ্যাঁ বাসে তো। কেন কোনো সন্দেহ আছে নাকি? দাঁড়া, তোকে একটা পিক পাঠাচ্ছি, ওটা দেখ। তুই বল তোকে সে কতটা ভালোবাসে। এরপর শিফাত আমাকে একটা পিক পাঠায়, যেটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পিকটা ছিল এরকম, যেখানে রিমু একটা ছেলের সাথে পার্কে বসে আছে, তারপর খুব কাছাকাছি বসে আছে। এটা দেখার পর আমি যেন পুরো বাকরুদ্ধ হয়ে গেছি। আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। যাকে আমি এতটা ভালোবাসতাম সে কিনা আমার সাথে এমনটা করতে পারলো। আমার শরীরটা মনে হয় নিস্তেজ হয়ে যাচ্ছে। হঠাৎ মাটিতে পড়ে গেলাম, আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমি শুয়ে আছি বিছানার উপর। চারদিকে অন্ধকার হয়ে গেছে, আমার পাশে কেউ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। বিছানা থেকে উঠতে যাব, তখন দেখি মাথাটা ব্যথা করতেছে, উঠতে পারলাম না। পাশে মোবাইলটা রাখা ছিল, মোবাইলটা হাতে নিয়ে দেখি রিমু আমাকে 50 বার কল করেছে। রিমুর নামটা আমার ফোনের স্ক্রিনে দেখে আমার রাগটারও বেশি বেড়ে গেল। আমি তো তোর সাথে কোনো ছলনা করিনি, সে আমার সাথে কেন এমনটা করলো? সে যদি আমাকে ভালোই না বাসে তাহলে আমাকে বলে দিত সে আমাকে ভালোবাসে না, তাহলে আমার ছলনা কেন করলো? না, আর এই মেয়েকে আমি আর ভালোই বাসবো না। এসব চিন্তা করতেছি আর তখন মাথা ব্যথা আরও বেড়ে গেল। আমি আবার জ্ঞান হারিয়ে ফেললাম। আমি চোখ খুলে দেখি আমার পাশে মা বসে আছে, আর ও চারোদিকে তাকিয়ে দেখে ভাইয়া ভাবিও তাদের পাশে রিমু দাঁড়িয়ে আছে, আর তার চোখগুলো ফোলা দেখা যাচ্ছে, হয়তো রাতে কেঁদেছে। সে কান্না করবে কেন এটা আমি বুঝলাম না। তখন আম্মু বলে উঠল, কিরে বাবা, এখন তুই কেমন আছিস? এই তো ভালো।
তো কি হয়েছিল? জ্ঞান হারিয়ে ফেলেছিলি কেন? জানি না আম্মু, হঠাৎ মাথা ব্যথা শুরু হলো। এরপর আর কিছুই মনে নেই। তো আমি খাটের উপরে আসি কিভাবে? তোকে রাতে খাবার খাওয়ার জন্য আমি ঘরে ডাকতে চাই, তখন দেখি তুই মেঝেতে পড়ে আসোস। তখন তোর বাবা আর তোর ভাই তোকে খাটে শুয়ে দেয়। ও আচ্ছা। আম্মু তোমরা রুম থেকে একটু বাইরে যাও, আমি একটু রিমুর সাথে কথা বলবো। সবাই আমার কথা শুনে রুম থেকে চলে গেল। শুধু রিমু দাঁড়িয়ে আছে। তখন সে আমার পাশে এসে বলে, কেমন আছো? আমি কেমন আছি তা জেনে তোর কি? তুই গিয়ে তোর নতুন প্রেমিকের সাথে থাক। এইসব তুমি কি বলছো? কেন তুই বুঝিস না? আমি তো তোকে ভালোবেসেছিলাম, কেন তুই এমনটা করলি আমার সাথে? আরে কি করছি সেটা তো আগে বলবা। কেন? কালকে কার সাথে পার্কে গিয়েছিলি? কি হয়েছে তোর? তুমি কি করে জানলে? এই দেখ, এটা একটা ছবি দেখালাম। ও এইটা? এতে হাসি কি হলো? তোর এই হাসি এখন ভালো লাগতেছে না। তাই বুঝি? তো এই পিকটা দেখিনি তোমার এই অবস্থা? কেন হবে না? তুই আমাকে বলি তুই অসুস্থ, এখন তুই অন্য ছেলেদের সাথে ঘুরতে যাস? আমার জানটা দেখি আমার উপর রাগ করেছে। এই তুই কতজনকে জান বানাস? কাল সারা রাত তার সাথে তুই করলি, আর আজকে আমাকে তুই জান বলতে চাস? তোর কাহিনীটা কি? হ্যাঁ, আরে মেরি জান, ওইটা তো আমার ফুফাতো ভাই ছিল, তার সাথে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন সে আমার মন ভালো করতে আমাকে নিয়ে পার্কে গিয়েছিল। তো এটা আগে বলনি কেন? আমি কি জানতাম এত কিছু হয়ে যাবে যে? আচ্ছা, কান ধরছি, আর হবে না। প্লিজ কখনো ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ, তা তো দেখলামই আজকে। আই লাভ ইউ রিমু, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু। বলে রিমু আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ ঠাস করে আওয়াজ হলো। দেখি রিমুর গাল লাল হয়ে আছে। কে মেরেছে দেখার জন্য তাকে দেখলাম। তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাকে দেখার পর মনে হলো যেন আমি ভূত দেখেছি। এ তো ভাবি। আসলে ভাবি আমার আর রিমুর রিলেশনের কথা কিছুই জানতো না। তাকে দেখে আমরা দুজনে একে অপরকে ছাড়িয়ে নিলাম। তখন রিমু বলল, আপু তুমি এখানে? আসলে আপু, আমি না শুভকে খুব ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আপু, এমন কিছু করো না যাতে আমরা শুভ আলাদা হয়ে যাই। প্লিজ আপু। শুভ, রিমু যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ ভাবি, রিমু যা বলছে সব সত্যি। আমিও রিমুকে খুব ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। প্লিজ ভাবি, এমন কিছু করো না যাতে আমরা আলাদা হয়ে যাই, প্লিজ। কতদিন থেকে তোমরা রিলেশনে করতেছো? ভাবি প্রায় 6 মাস। তো তুই আজ মাথা ঘুরে পড়ে গেছিলি কেন? রিমু কি তোকে কিছু বলেছিল নাকি? না মানে আসলে ভাবি, আসলে আমি সন্দেহ করছিলাম রিমুকে নিয়ে। আমি মনে করেছিলাম রিমু আমার সাথে ছলনা করতেছে, তাই এই বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন হচ্ছিল আমার, যার ফলে মাথায় খুব চাপ পড়ে এবং মাথা ঘুরে পড়ে যায়। তো এখন কিসের সন্দেহ আছে? না ভাবি, কোনো সন্দেহ নেই। আপু। রিমুকে চুপ করে দিয়ে ভাবি আবার বলল, রিমু তুই চুপ থাক, আমি আগে শুভর সাথে কথা বলিনি, তারপর তোর সাথে কথা বলতেছি। আচ্ছা আপু। শুভ, তোমাদের রিলেশনের কথা ঘরে কে কে জানে? ভাবি শুধু ভাইয়া জানে, আর কেউ না। কি? তোমার ভাই তোমাদের ব্যাপারটা জানে অথচ আমাকে কিছুই বলে নাই? আজ তার একদিন কি আমার একদিন? আরে ভাবি রাগ করো কেন? আমি ভাইকে বলেছিলাম তোমাকে যাতে না বলে, বলে যদি কোনো সমস্যা হতো তাই। তার মানে তুমি বুঝাইতে চাইতেছো আমার কারণে তোমার ক্ষতি হয়? ভালো তো, ভালো, খুব ভালো। আরে আমার জানুটা দেখে রাগ করছে। রাখো তোমার জানো, আমি কারো জানো নই, আমি তো তোমার খালি ক্ষতি করি। আর একটা কথা কি জানো তুমি, তোমার আর রিমুর ব্যাপারে আমার বাবা মার কাছে বলেছিলাম। তারা বলেছিল তোমরা দুজনে যদি রাজি থাকো তাহলে তারা তোমাদের বিয়ে দিতে তাদের কোনো আপত্তি নেই। সত্যি? খুশি হয়ে লাভ নেই, আমি এখনই আমার বাবা মাকে বলবো তোরা একে অপরকে বিয়ে করতে চাস না। আর ভাবে আর কিছু বলো না, এই দেখো কানে ধরছি, আর কখনো কোনো কিছু তোমার থেকে গোপন করবো না। প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। জি না, তা হবে না, আমি তো খালি ক্ষতিই করি, তাহলে কেন তুমি এখন কান ধরছো? ক্ষমা করবে না তো? ওকে, করা লাগবে না। যাও, আমি তো খারাপ ছেলে, আমাকে ক্ষমা কেন করবে? আর আমি তো খুব বড় অপরাধ করেছি যার ক্ষমাই হয় না, তাই তো? রাগ দেখে কথাগুলো বললাম, সোজা কথা এখন কাজ হবে না, তাই আমি একটু উল্টা পাট রইলাম ভাবির সাথে। আমার দেবরটা আবার রাগও করতে জানে। থাকো তুমি তোমার রাগ নিয়ে, আমি যাই। এ বলে ভাবি রিমুকে নিয়ে চলে গেল। এটা কি হলো? সবসময় তো দেখি আমি রাগ করলে আমার আবদারগুলো পূরণ করে, আর আজকে চলে গেল। ভাবি যাওয়ার পর আমার কেমন জানি কষ্ট হতে লাগলো। খালি মনে হচ্ছে এই বুঝি আমি আমার রিমুকে হারিয়ে ফেলেছি।
এদিকে কাল দুপুর থেকে কিছুই খাইনি, খুব ক্ষুধা পেয়েছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে, কিন্তু কেমন যেন খাবার নিয়ে আসলো না। তাই আমি ঘর থেকে বের হলাম আর আম্মুকে ডাকতে লাগলাম, আম্মু, হো আম্মু, আম্মু ক্ষুধা লাগছে তো, কিছু খেতে দিবা? আমার কথার কোনো উত্তর পেলাম না। আর ঘরটা কেমন জানি শান্ত শান্ত লাগতেছে, মনে হইতেছে ঘরে কেউ নেই। এরপর খাবার টেবিলের দিকে চোখ দিয়ে দেখলাম খাবার প্লেটে পাশে একটা শপিং ব্যাগ এবং একটা চিঠি লেখা। চিঠিটা পড়ে তো আমি খুশিতে নাচতে লাগলাম। চিঠিতে লেখা ছিল, কি গো দেবরজি, তুমি তো দেখি খুব রাগ করছো। আচ্ছা, এবার রাগটা বাদ দিয়ে খাবারটা খেয়ে শিরোনিটা পরে তোমার শ্বশুর বাড়িতে চলে আসো। তোমার বউ তোমার জন্য অপেক্ষা করতেছে। ইতি তোমার জানো। হ্যাঁ, কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে আমি যাবো আমার শ্বশুর বাড়িতে, আহা কি আনন্দ। 30 মিনিটের ভিতর খাবার খেয়ে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমি বাইক চালাচ্ছি আর ভাবতেছি, এত সহজে সবাই সব কিছু মেনে নেবে, তা আমি কখনো ভাবতে পারিনি। আমি আজ আমার স্বপ্নের রানীকে আমার করে পাবো, ভাবতে খুব ভালো লাগতেছে। আর কিছু দূর বাকি। আমি বাইক চালাচ্ছি তো চালাচ্ছি, ঠিক তখনই আমার সামনে একটা পিচ্চি বাচ্চা চলে আসে। আমি তখন পাশ কাটে যেতে চাইলে ঠিক তখনই একটা ট্রাক এসে সোজা আমাকে ধাক্কা মারে, আর আমি খুব জোরে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে যাই। আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি, আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে, সব কিছু ঝাপসা ঝাপসা দেখছি। তখনই মনে হলো রিমো আমাকে বলতেছে, শুভ, জানো আমাদের না টুইন বেবি হবে। আমার আর কিছুই মনে নেই। অন্যদিকে আম্মু আব্বুকে বলতেছে, কি গো, শুভ কোথায়? সে এখনো আসছে না কেন? আমার না খুব চিন্তা হচ্ছে তারি নিয়ে। তুমি তাকে একটা কল করো না গো প্লিজ। আমি দেখতাছি। এই বলে আব্বু আমাকে কল করলো, বাট আব্বু শুনতে পারলো আপনি যে নাম্বারে কল করেছেন তাই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এটা শোনার পর আব্বুর চিন্তা হতে লাগলো। এরপর আব্বু ভাই আমাকে খুঁজতে চলে গেল বাসায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বাসায় তালা লাগানো। তারা কি করবে বুঝতে পারছে না, তাই আব্বু ভাইয়া দুজনে আমাকে দুদিকে খুঁজতে চলে গেল। তারা দুইজনে সারাদিন রাস্তায় রাস্তায় ছিল, কিন্তু আমাকে পেল না। তারা একটা দিকে বাসায় ফিরল। এদিকে আম্মু তো কান্না করতে করতে শেষ। কান্না করছে রিমো ভাবি দুজনেই, শুধু কান্না করছে না আব্বু ভাইয়া, কারণ ছেলেরা নাকি কান্না করতে জানে না, তাই বলে অজ্ঞান হয়ে গেল। আব্বু ভাই আমাকে পাগলের মতো খুঁজতেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। রিমু, ডাক্তার দিয়ে আমি শোয়াতে করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার শরীরে খুব ব্যথা করতেছে। পাশে একটা আয়না ছিল, সেটার দিকে তাকে দেখে আমার চেহারাটা কিছুটা পাল্টে গেছে। আশেপাশে তাকে দেখে একটা অপরিচিত একটা রুম, যেখানে আমার ধারণা মতে আমি আগে কখনো আসিনি। তখন একটা মেইলি কণ্ঠের কেউ একজন বলতেছিল, এই যে মিস্টার, অবশেষে আপনার হুঁশ ফিরলো। আমি মেয়েটার দিকে তাকিয়ে তাকে চেনার চেষ্টা করলাম, বাট পারলাম না। তাই তাকে জিজ্ঞাসা করলাম, এ যাপু, কে আপনি, আর আমি এখানে কেন? সব জানতে পারবেন, আগে ডাক্তারকে আসতে দিন। বাবা, আসলে ছেলেটার জ্ঞান ফিরেছে তো তাই। তার মানে মেয়েটার বাবাই ডাক্তার। কই দেখি দেখি। আমার দিকে তাকিয়ে বলো, ইট ইজ অ্যামেজিং, এত তাড়াতাড়ি রোগীর জ্ঞান ফিরে এসেছে। এটা সত্যি একটা দারুণ ব্যাপার। এমন রোগী তো 5 থেকে 6 বছর কোমায় থাকে, আর এ তো দেখি মাত্র 3 বছরে ঠিক হয়ে গেছে। এখন একটু ব্যায়াম করলে আবার আগের এনার্জি ফিরে পাবে। কি বলছেন আপনি? কে 3 বছর কমাইছিল? আপনি? কি বলেন ডাক্তার? আমার যতদূর মনে আছে আমি তো অ্যাক্সিডেন্ট করেছিলাম। তখন আমার শরীরের দিকে তাকিয়ে দেখি শরীরে কোনো জায়গায় রক্ত নেই, হাতে একটা জায়গায় সেলাইয়েরও দাগ, তাও বেশ পুরনো বলে মনে হচ্ছে। আর আমার জানা মতে আমার হাতে কোনো কাটা দাগ ছিল না। তখন পাশে থাকা দেয়ালে ডিজিটাল করিতে তাকিয়ে দেখি 25 তারিখ 9 মাস 2020। আমার যতদূর মনে আছে আমি 21 তারিখ 7 মাস 2017-তে অ্যাক্সিডেন্ট করেছিলাম। এরপর আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, এটা কি আসলে 2020 সাল? তো আমি এখানে আসলাম কি করে? আচ্ছা শুনুন তাহলে, আজ থেকে 3 বছর আগে, মানে 21/7/2017 তারিখে আমি এক পার্টিতে গিয়েছিলাম। তখন পার্টি থেকে আসার সময় আমি আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পাশে অনেক লোকজন ছিল, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। তখন আমিও আমার ড্রাইভারকে নিয়ে কাছের একটা হসপিটালে আপনাকে নিয়ে যাই এবং আপনাকে ট্রিটমেন্ট করাই। আপনি খুব গুরুতর আহত ছিলেন। তারপর ডাক্তার আপনার অপারেশন করায়, কিন্তু আপনি সুস্থ হননি, আপনি কোমায় চলে গিয়েছিলেন। আমি আপনার পরিবারের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারিনি,
তাই আমি আপনাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে আসি এবং এখানে রেখে আপনার চিকিৎসা করাতে থাকি। আজ 3 বছর পর আপনার জ্ঞান ফিরল, বুঝলেন কিছু? আমি তো পুরো নিশ্চুপ হয়ে গেলাম, কারণ আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার চিকিৎসা করার জন্য। এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আচ্ছা, এবার বলুন তো আমি কোন জায়গায় আছি? আপনি ঢাকা বিভাগের গাজীপুর জেলায় আছেন। তো আমাকে কি আমার এলাকায় দিয়ে আসতে পারবেন কষ্ট করে? অবশ্যই নিয়ে যাব, আগে আপনি পূর্ণরূপে সুস্থ হন, এরপর। আমি তো সুস্থই আছি, উঠে বসতে চেয়েও পারলাম না। তা আপনি কেমন সুস্থ আছেন? তাহলে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। এই যা, কথায় কথায় তার নামটা জানা হলো না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মাহবুব রহমান শুভ, আর ডাকনাম শুভ। আর আপনার? আমার নাম মিম আক্তার টুম্পা। আচ্ছা, আপনি এখন রেস্ট নিন, আর আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। ওকে। এরপর মিম গিয়ে আমার জন্য ভাত আনলো। এই নিন, হা করুন। আমি পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। কতটা পারবেন তা আমার জানা আছে। নিন, এবার হা করুন তো দেখি। আমি আর কোনো কথা না বলে খেতে লাগলাম মিমের হাতে। কিছুটা আনইজি ফিল করতেছিলাম, কিন্তু কিছু বলিনি, বললে হয়তো আমার খাওয়াই হতো না। তাই 3 মাস পর ডাক্তার আঙ্কেল ও মিমের কেয়ারিংয়ে আমি এখন সম্পূর্ণ সুস্থ। আগামীকাল আমি এবং মিম চাঁদপুরে যাব, তাই আজ আমরা শপিংয়ে গেলাম শপিং করতে। আমি চলে গেলাম উত্তরা শপিং কমপ্লেক্সে। সেখানে গিয়ে যা দেখলাম আমি আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। রিমু ওখানে কি করতেছে? আর ছেলেটা কে? তা আবার একসাথে হাঁটতেছে। আমার কথা শুনে মিম আমাকে বলল, এই যে শুভ, তুই এখানে রিমুকে কোথায় দেখছস? সে তো থাকে চাঁদপুর, তাই না? আমি মিমকে হাতের ইশারায় রিমুকে দেখালাম আর বললাম, এই দেখো রিমু, আর ওই ছেলেটাকে তো আমি চিনি না। মিম রিমুর দিকে চলে গেল, কিন্তু এই তাকে আর ফেলো না। এরপর আমি আর মিম মিলে সারা শপিং মলে রিমুকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎ আমার চোখ রাস্তার দিকে গিয়ে পড়লো, তখন দেখলাম ছেলেটি রিমুর হাত ধরে রাস্তা বেরোচ্ছে। আমার বুঝতে বাকি রইল না ছেলেটি রিমুর কি হয়। আমি দৌড়ে রিমুর কাছে গেলাম, কিন্তু তাকে আর পেলাম না। তারা গাড়ি নিয়ে চলে গেছে। এরপর মিম আমার কাছে আসলো এবং আমাকে বলতে লাগলো, দেখ শুভ, কাল তো আমরা চাঁদপুর যাচ্ছি, কালকে না হয় দেখা যাবে এটাই সত্যি রিমু ছিল নাকি তোর মনের ভুল। আচ্ছা চল, এখন কিছু শপিং করি নেই। চল। এবার আমরা শপিং করতে গেলাম। আমার শপিংয়ের প্রতি কোনো মন নেই, শুধু একটা কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো রিমুকে নিয়ে। রিমু সত্যি বিয়ে করে ফেলেছে, নাকি এটা আমার মনের ভুল, নাকি অন্য কোনো সম্পর্ক আছে রিমুর সাথে ওই ছেলেটার? কি রে শুভ, তুই এত কি ভাবছিস? মিমের কথা আমার গোর কাটলো। কই কিছু না তো। কিছু না হলেই ভালো। এই তোর শপিং করা শেষ হয়েছে? এই তো প্রায় শেষ। কেন বল তো? না মানে মাথাটা খুব ব্যথা করতেছে তো, তাই আর কি। কি, তোর মাথা ব্যথা করছে? আর তুই আমাকে বলিসনি কেন? এখন বললাম তো। তো বাসায় চল, আমি টিপে দেওয়ানি। চলো। একটু পর বাসায় চলে আসলাম। এবার আমি শুয়ে রইলাম ঘুমানোর জন্য। বারবার শুধু রিমুর কথাই আমার মনে পড়তেছে। কখন যে ঘুমিয়ে গেলাম তার খেয়াল নেই। সকালবেলা মিমের ডাকি ঘুম ভাঙে, তাই আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এরপর আমি আর মিম গাড়ি নিয়ে চলে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর আমরা এসে পড়লাম আমার চিরচেনা শহর চাঁদপুরে। এখানে প্রায় সবকিছুই পরিবর্তন হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে। তখনই রিমু ঘর থেকে বের হলো, আমাকে দেখে চিৎকার দিয়ে বলতে লাগলো, শুভ, তুমি এসেছো? এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, শুভ তুমি কেমন আছো? এতদিন কই ছিলা তুমি? আমাকে কি একবারও মনে পড়ে নাই? তখন আমার কালকের কথা মনে পড়ে গেল। তখন দেখলাম রিমু অন্যের হাত ধরে হাঁটতেছিল। কথাটা মনে হতে রিমুকে এক ঝটকায় আমার থেকে দূরে সরিয়ে দিলাম আর বলতে লাগলাম, কি করছেন কি আপনি? আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? আপনি এখন অন্য কারো বউ। কি বলছো কি তুমি? আমি অন্য কারোর বউ মানে? এখন থেকে আপনি কিছুই বুঝতেছেন না। কালকে তো দেখলাম আপনি আপনার স্বামীকে নিয়ে রাস্তায় হাত ধরে হাঁটতেছিলেন। কোনখানে আমাদের দেখছিলে? উত্তরা শপিং কমপ্লেক্সে। কি, তুমি কি ওইখানে ছিলা? তো আপনি এখানে কি করেন? আপনার স্বামীর বাড়িতে না থেকে এখানে কি করতেছেন? আমি তো আমার স্বামীর বাড়িতেই আছি। মানে? সেটা না হয় পরে জানবে, আগে বলো এই মেয়েটা কে? এটা আমার বউ। মিথ্যে কথা বললাম? আমার কথাটা শোনার জন্য রিমু মোটেও প্রস্তুত ছিল না। কথাটা শোনার পর রিমুর চোখ দিয়ে পানি পড়তে শুরু হলো। কেন জানি তার চোখের পানি আমাকে খুব কষ্ট দেয়।
এবারও তাই হলো। এখন তার চোখের পানি দেখে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেল। কিন্তু কেন ব্যথা করতেছে? সে তো এখন আমার না, অন্য কারো হয়ে গেছে। তো আমার এমনটা লাগতেছে কেন? কি রে শুভ, তুই কই চলে গেছিলি? আমাদেরকে কি একবারও তোর মনে পড়ে নাই? বাবার কথা আমি বাস্তবে ফেললাম। না বাবা, পড়িনি, কারণ আমি 3 বছর কমাইছিলাম তাই। আর গত 3 মাস আগেই আমার জ্ঞান ফিরেছে। এরপর আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই বললাম। তা শুনে তো সবার চোখে পানি, আর মিমকে সবাই ধন্যবাদ দিতেছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, রিমু এখানে কি করে? কি আর বলবো, সেদিন যখন তুই আর আসলি না, সেদিন থেকে খুব কান্না করতে থাকে। তোর ছবি বুকে নিয়ে ঘুমায় তোকে ছাড়া। কিছুদিন পর রিমুর জন্য পাত্র দেখতে থাকে তার বাবা মা, কিন্তু রিমু তাদের পরিষ্কার করে জানিয়ে দেয় যে সে তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তাই আমাদের এখানে চলে আসে। ও, তাহলে সে গাজীপুরে কেন গেছিল? সেখানে রিমুর ছোট বোনকে বিয়ে দেওয়া হয়, তাই সেখানে ঘুরতে যায়। প্রথমে যেতে মানা করে, এরপর আমাদের জোটাজুটিতে যায়, আর কালকে আসে এখানে। তার মানে আমি রিমুকে ভুল বুঝে কষ্ট দিয়েছি। এখন কি করি? যাই, গিয়ে ওর রাগটা ভাঙাই। এরপর আমি রিমুর কাছে গেলাম। আসতে পারি? কেন আসবে? আপনি কি খুব রেগে আছেন আমার উপরে? না, কেন রেগে থাকবো? আচ্ছা, সরি। আপনি এখন সরি বলতেছেন কেন? আমার পাগলিটা যে আমার উপরে রাগ করে আছে তাই। আপনার পাগলি কি? আপনি গিয়ে আপনার বউয়ের কাছে যান। আমার হবু বউ তো আপনি, তো আপনার কাছে তো আমি আসবো, তাই না? না, আসবেন না। আপনি ওই মেয়েটার কাছে যান। কোন মেয়েটা? তখন যাকে আপনার বউ বলেছিলেন তার কাছে। আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। তো আমার কি? বুঝেছি, সোজা আঙ্গুলে কি উঠবে না, দেখি একটু বাকি উঠে কিনা। কি বিড়বিড় করতেছেন? যান এখন এখান থেকে, আমার ভালো লাগতেছে না। তাই বুঝি? আচ্ছা, যাচ্ছি। ভাবছিলাম আপনাকে বিয়ে করে আপনাদের 2 বোনকে একসাথে রাখবো, কিন্তু আপনি তা চান না। ওকে, মিম কিন্তু দেখতে সুন্দর আছে, টানা 3 বছর আমার সেবা করেছে, সে হয়তো আমাকে ভালোবাসে। তাকে যদি আমি বিয়ের প্রস্তাব দিই, হয়তো সে না করবে না। তাহলে যাই, আপনাকে তো পেলামই না, আপনি তো আমাকে এখন সহ্য করতে পারেন না। আই কুত্তা বিলাই, হাঁস মুরগি, তুই কই যাচ্ছস? আর একবার যদি সামনে দেশ তো তোর পা ভেঙে দিব আমি। চুপচাপ এখানে আয়। পা ভাঙবে কেন? কচি খোকা, কিছু বোঝে না। প্রেম করবা তুমি আমার সাথে, অপেক্ষা কইরা রাখবা তুমি আমারে, আর বিয়া করবা তুমি ওই শাকচুন্নিটারে? অসম্ভব। কেন? আমি তাকে বিয়ে করলে কি হবে? আপনি তো এখন আর আমাকে ভালোই বাসেন না, এটা বলার দেরি। কিন্তু রিমু আমাকে জড়িয়ে ধরার দেরি নেই। রিমু সোজা এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমরা কেন আমাকে এত কষ্ট দাও? আমাকে কষ্ট দিতে কি তোমাদের ভালো লাগে? রাজ আমাকে ভালোবাসা শিখিয়ে অন্যকে বিয়ে করে নিল, আর তখন তো আমি মরে যেতে চেয়েছি। কেন বাঁচালি? আর বাঁচালি যখন, আবার ভালোবাসা শিখালি কেন? তুই জানিস তোর জন্য কত কান্না করছি আমি? তুই কি এটা বুঝছো তোকে আমি কতটা ভালোবাসি? তুই কেন বুঝিস না? তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ শুভ, আমাকে ছেড়ে যেও না প্লিজ, খুব ভালোবাসবো তোমায়। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার পাগলিটাকে ছাড়া তার এই পাগলটাও যে প্রাণহীন দেহের মতন। আই লাভ ইউ শুভ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। প্লিজ কখনো ছেড়ে যেও না। মরার আগ পর্যন্ত যাব না। তখনই আমাদের শত্রু, মানে আমাদের রোমান্সে বাধা দিতে প্রতিবারের মতো এবারও চলে আসলো আমার জানু ওরূপে ভাইয়ের বউ, মানে আমার ভাবি। এই যে দেবরজি, এখন সব রোমান্স বাদ দিয়ে যা করার বিয়ের পরে কইরেন। আমি এর মতো লজ্জায় লাল নীল হলুদ সবুজ বেগুনি হয়ে গেলাম। আর লজ্জা পেতে হবে না, নিচে চলুন, সবাই আপনাকে ডাকছে। এরপর আমি, রিমু আর ভাবি নিচে গেলাম সবার কাছে। তখন বাবা বলতে লাগলো, শুভ, তোর আর রিমুর বিয়েটা পরের সপ্তাহে আমরা ঠিক করেছি, তুই কি বলিস? তোমরা যা ভালো বুঝো তাই হবে। আচ্ছা ঠিক আছে। আজ বিয়ের দিন। রিমুর শাড়ি একটা পিক দেখলাম, সেখানে তাকে দেখতে অস্থির দেখা যাচ্ছিল। এরপর আমরা রিমুর বাড়িতে গেলাম। বিয়ের সকল কার্যক্রম শেষ হলো, খুব ভালোভাবেই শেষ হলো। রাত 11:50। বন্ধু বান্ধবীরা বলছে ঘরে যেতে, কিন্তু অজানা এক ভয় কাজ করছে, যার কারণে ঘরের ভিতর ঢুকতে ভয় করতেছে। কি জানি কি হয় সে কথাই ভাবতেছি। অবশেষে সকল ভয়কে জয় করে আমি রুমের ভিতর প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি রিমু বড় একটা লম্বা ঘোমটাতে বসেছে। আমি রিমুকে উদ্দেশ্য করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। রিমু মাথা তুলে দেখে আমি এসেছি। তখন রিমু উঠে এসে আমার পা ধরে সালাম করলো। আমি মজা করে বললাম, দীর্ঘজীবী হও মা, স্বামী সংসার নিয়ে সুখে থাকো।
আর কখনো স্বামীকে কষ্ট দিও না এবং স্বামীর সকল কথা মেনে চলবা। কি আমি তোর মা লাগি তাই না? দেখাচ্ছি তোরে মজা। এই বলে আমাকে খাটে ফেলে দিল। এই কি করছো কি? চলো আগে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নি। চলো। এরপর আমরা নামাজ পড়ে আসলাম। রিমা আমার বুকের উপর মাথা রেখে আছে আর বলতেছে, প্লিজ শুভ, কখনো ছেড়ে যেও না আমায়। যাব না। এই বলে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার অতল গভীরে। সকালে রিমোটাকে ঘুম ভাঙলো। এবার উঠে গেলাম আর রিমুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? কিছু না তো। আচ্ছা, এখন গিয়ে গোসল করে এসো। যাচ্ছি। আরো 5 বছর খুনসুটিতে কেটে গেল। 5 বছর পর আব্বু আব্বু ঘুম থেকে ওঠো, আম্মা আমাকে মারছে। রাইসাটা কেমন ঘুম ভাঙে? আপনারা ঠিকই ধরেছেন। রাইসা আর কেউই না, সে হলো আমার কিউট পিচি মেয়ে। আরেকজনও আছে, আর সে হলো রিহিকা। হ্যাঁ, আমাদের টুইন বেবি হয়েছে। তোমার আম্মু কেন তোমাকে মারছে? আব্বু ও না চুরি করে চকলেট খেয়েছে, তিশাম্মু ওলে মেলেছে, তুমি মালো। এইদিকে আসো রাইসা প্রিন্সেস, আমার কাছে এসো। রাইসা আমার কাছে আসে। আমি তার 2 গালে 2টা পাপ্পি দিয়ে রিহিকাকে বললাম, এবার খুশি তো রিহিকা মামুনি? তাকে মেরেছি দেখো। বাবা তুমি পচা, তুমি শুধু ওকে আদর করো, আমাকে করো না। তাই বুঝি মামুনি? তুমি এদিকে আসো। এবার রিহিকাকেও 2টা পাপ্পি দিলাম। এবার খুশি তো? বাবা আমরা দুজনে খুশি। এরপর রিমো আসলো। এখানে বাবা মেয়েরা মিলে কি করা হচ্ছে জিজ্ঞেস করলো। বাবা আম্মু এসেছে, তাকেও একটু বকে দাও। তাই নাকি? হ্যাঁ। এবার আমি রিমুকে যা করলাম তার আপনাদের না জানলেও চলবে, বাকিটা না হয় আমাদের মধ্যেই থাকুক। বুঝিনি তো আপনারা, ব্যক্তিগত বলতে তো কিছু আছে নাকি? দ্য এন্ড। এখানে শেষ হলো গল্প। তখন রিমি বলল, আপু তুমি এখানে? আসলে আপু আমি না শুভকে খুব ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আপু এমন কিছু করো না যাতে আমরা শুভ আলাদা হয়ে যাই, প্লিজ আপু। শুভ, রিমু যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ ভাবি, রিমু যা বলছে সব সত্যি। আমিও রিমিকে খুব ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। প্লিজ ভাবি এমন কিছু করো না যাতে আমরা আলাদা হয়ে যাই, প্লিজ। কতদিন থেকে তোমরা রিলেশনে করতেছো? ভাবি প্রায় 6 মাস। তো তুই আজ মাথা ঘুরে পড়ে গেছিলি কেন? রিমু কি তোকে কিছু বলেছিল নাকি? না মানে আসলে ভাবি, আসলে আমি সন্দেহ করছিলাম রিমুকে নিয়ে। আমি মনে করেছিলাম রিমু আমার সাথে ছলনা করতেছে, তাই এই বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন হচ্ছিল আমার, যার ফলে মাথায় খুব চাপ পড়ে এবং মাথা ঘুরে পড়ে যায়। তো এখন কিসের সন্দেহ আছে? না ভাবি, কোনো সন্দেহ নেই। আপু। রিমুকে চুপ করে দিয়ে ভাবি আবার বলল, রিমু তুই চুপ থাক, আমি আগে শুভর সাথে কথা বলিনি, তারপর তোর সাথে কথা বলতেছি। আচ্ছা আপু। শুভ, তোমাদের রিলেশনের কথা ঘরে কে কে জানে? ভাবি শুধু ভাইয়া জানে, আর কেউ না। কি? তোমার ভাই তোমাদের ব্যাপারটা জানে অথচ আমাকে কিছুই বলে নাই? আজ তার একদিন কি আমার একদিন? আরে ভাবি রাগ করো কেন? আমি ভাইকে বলেছিলাম তোমাকে যাতে না বলে, বলে যদি কোনো সমস্যা হতো তাই। তার মানে তুমি বুঝাইতে চাইতেছো আমার কারণে তোমার ক্ষতি হয়? ভালো তো, ভালো, খুব ভালো। আরে আমার জানুটা দেখে রাগ করছে। রাখো তোমার জানো, আমি কারো জানো নই, আমি তো তোমার খালি ক্ষতি করি। আর একটা কথা কি জানো তুমি, তোমার আর রিমুর ব্যাপারে আমার বাবা মার কাছে বলেছিলাম। তারা বলেছিল তোমরা দুজনে যদি রাজি থাকো তাহলে তারা তোমাদের বিয়ে দিতে তাদের কোনো আপত্তি নেই। সত্যি? খুশি হয়ে লাভ নেই, আমি এখনই আমার বাবা মাকে বলবো তোরা একে অপরকে বিয়ে করতে চাস না। আর ভাবে আর কিছু বলো না, এই দেখো কানে ধরছি, আর কখনো কোনো কিছু তোমার থেকে গোপন করবো না। প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। জি না, তা হবে না, আমি তো খালি ক্ষতিই করি, তাহলে কেন তুমি এখন কান ধরছো? ক্ষমা করবে না তো? ওকে, করা লাগবে না। যাও, আমি তো খারাপ ছেলে, আমাকে ক্ষমা কেন করবে? আর আমি তো খুব বড় অপরাধ করেছি যার ক্ষমাই হয় না, তাই তো? রাগ দেখে কথাগুলো বললাম, সোজা কথা এখন কাজ হবে না, তাই আমি একটু উল্টা পাল্টালাম ভাবির সাথে।
আমার দেবরটা আবার রাগও করতে জানে। থাকো তুমি তোমার রাগ নিয়ে, আমি যাই। এ বলে ভাবি রিমুকে নিয়ে চলে গেল। এটা কি হলো? সবসময় তো দেখি আমি রাগ করলে আমার আবদারগুলো পূরণ করে, আর আজকে চলে গেল। ভাবি যাওয়ার পর আমার কেমন জানি কষ্ট হতে লাগলো। খালি মনে হচ্ছে এই বুঝি আমি আমার রিমুকে হারিয়ে ফেলেছি। এদিকে কাল দুপুর থেকে কিছুই খাইনি, খুব ক্ষুধা পেয়েছে। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে, কিন্তু কেমন যেন খাবার নিয়ে আসলো না। তাই আমি ঘর থেকে বের হলাম আর আম্মুকে ডাকতে লাগলাম, আম্মু, হো আম্মু, আম্মু ক্ষুধা লাগছে তো, কিছু খেতে দেবা? আমার কথার কোনো উত্তর পেলাম না। আর ঘরটা কেমন জানি শান্ত শান্ত লাগতেছে, মনে হতেছে ঘরে কেউ নেই। এরপর খাবার টেবিলের দিকে চোখ দিয়ে দেখলাম খাবার প্লেটে পাশে একটা শপিং ব্যাগ এবং একটা চিঠি লেখা। চিঠিটা পড়ে তো আমি খুশিতে নাচতে লাগলাম। চিঠিতে লেখা ছিল, কি গো দেবরজি, তুমি তো দেখি খুব রাগ করছো। আচ্ছা, এবার রাগটা বাদ দিয়ে খাবারটা খেয়ে শিরোনিটা পরে তোমার শ্বশুর বাড়িতে চলে আসো। তোমার বউ তোমার জন্য অপেক্ষা করতেছে। ইতি তোমার জানো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে আমি যাবো আমার শ্বশুর বাড়িতে, আহা কি আনন্দ। 30 মিনিটের ভিতর খাবার খেয়ে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমি বাইক চালাচ্ছি আর ভাবতেছি এত সহজে সবাই সবকিছু মেনে নেবে, তা আমি কখনো ভাবতে পারিনি আমি আজ আমার স্বপ্নের রানীকে আমার করে পাবো। ভাবতে খুব ভালো লাগতেছে। আর কিছু দূর বাকি। আমি বাইক চালাচ্ছি তো চালাচ্ছি, ঠিক তখনই আমার সামনে একটা পিচ্চি বাচ্চা চলে আসে। আমি তখন পাশ করে যেতে চাইলে ঠিক তখনই একটা ট্রাক এসে সোজা আমাকে ধাক্কা মারে, আর আমি খুব জোরে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে যাই। আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি, আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে, সবকিছু ঝাপসা ঝাপসা দেখছি। তখনই মনে হলো রিমু আমাকে বলতেছে, শুভ, জানো আমাদের না টুইন বেবি হবে। আমার আর কিছুই মনে নেই। অন্যদিকে আম্মু আব্বুকে বলতেছে, কি গো, শুভ কোথায়? সে এখনো আসছে না কেন? আমার না খুব চিন্তা হচ্ছে তারে নিয়ে। তুমি তাকে একটা কল করো না গো, প্লিজ। আমি দেখতাছি। এই বলে আব্বু আমাকে কল করলো, বাট আব্বু শুনতে পারলো আপনি যে নাম্বারে কল করেছেন তাই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এটা শোনার পর আব্বুর চিন্তা হতে লাগলো। এরপর আব্বু ভাই আমাকে খুঁজতে চলে গেল বাসায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বাসায় তালা লাগানো। তারা কি করবে বুঝতে পারছে না, তাই আব্বু ভাইয়া দুজনে আমাকে দুদিকে খুঁজতে চলে গেল। তারা দুইজনে সারাদিন রাস্তায় রাস্তায় ছিল, কিন্তু আমাকে পেল না। তারা একটা দিকে বাসায় ফিরল। এদিকে আম্মু তো কান্না করতে করতে শেষ। কান্না করছে রিমো ভাবি দুজনেই। শুধু কান্না করছে না আব্বু ভাইয়া, কারণ ছেলেরা নাকি কান্না করতে জানে না, তাই বলে অজ্ঞান হয়ে গেল। আব্বু ভাই আমাকে পাগলের মতো খুঁজতেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। রিমু, ডাক্তার দিয়ে আমি শোয়াতে করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার শরীরে খুব ব্যথা করতেছে। পাশে একটা আয়না ছিল, সেটার দিকে তাকে দেখে আমার চেহারাটা কিছুটা পাল্টে গেছে। আশেপাশে তাকে দেখে একটা অপরিচিত একটা রুম, যেখানে আমার ধারণা মতে আমি আগে কখনো আসিনি। তখন একটা মেইলি কণ্ঠের কেউ একজন বলতেছিল, এই যে মিস্টার, অবশেষে আপনার হুঁশ ফিরলো। আমি মেয়েটার দিকে তাকিয়ে তাকে চেনার চেষ্টা করলাম, বাট পারলাম না। তাই তাকে জিজ্ঞাসা করলাম, এই যাপু, কে আপনি, আর আমি এখানে কেন? সব জানতে পারবেন, আগে ডাক্তারকে আসতে দিন। বাবা, আসলে ছেলেটার জ্ঞান ফিরেছে তো, তাই। তার মানে মেয়েটার বাবাই ডাক্তার। কই দেখি দেখি। আমার দিকে তাকিয়ে বলল, ইট ইজ অ্যামেজিং, এত তাড়াতাড়ি রোগীর জ্ঞান ফিরে এসেছে। এটা সত্যি একটা দারুণ ব্যাপার। এমন রোগী তো 5 থেকে 6 বছর কোমায় থাকে, আর এ তো দেখি মাত্র 3 বছরে ঠিক হয়ে গেছে। এখন একটু ব্যায়াম করলে আবার আগের এনার্জি ফিরে পাবে। কি বলছেন আপনি? কে 3 বছর কমাইছিল? আপনি? কি বলেন ডাক্তার? আমার যতদূর মনে আছে আমি তো অ্যাক্সিডেন্ট করেছিলাম। তখন আমার শরীরের দিকে তাকিয়ে দেখি শরীরে কোনো জায়গায় রক্ত নেই, হাতে একটা জায়গায় সেলাইয়েরও দাগ, তাও বেশ পুরনো বলে মনে হচ্ছে। আর আমার জানা মতে আমার হাতে কোনো কাটা দাগ ছিল না। তখন পাশে থাকা দেয়ালে ডিজিটাল করিতে তাকিয়ে দেখি 25 তারিখ 9 মাস 2020। আমার যতদূর মনে আছে আমি 21 তারিখ 7 মাস 2017-তে অ্যাক্সিডেন্ট করেছিলাম। এরপর আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, এটা কি আসলে 2020 সাল? তো আমি এখানে আসলাম কি করে? আচ্ছা শুনুন তাহলে, আজ থেকে 3 বছর আগে, মানে 21/7/2017 তারিখে আমি এক পার্টিতে গিয়েছিলাম। তখন পার্টি থেকে আসার সময় আমি আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পাশে অনেক লোকজন ছিল, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। তখন আমিও আমার ড্রাইভারকে নিয়ে কাছের একটা হসপিটালে আপনাকে নিয়ে যাই।
এবং আপনাকে ট্রিটমেন্ট করাই। আপনি খুব গুরুতর আহত ছিলেন, তারপর ডাক্তার আপনার অপারেশন করায়, কিন্তু আপনি সুস্থ হননি, আপনি কোমায় চলে গিয়েছিলেন। আমি আপনার পরিবারের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারিনি, তাই আমি আপনাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে আসি এবং এখানে রেখে আপনার চিকিৎসা করাতে থাকি। আজ 3 বছর পর আপনার জ্ঞান ফিরল। বুঝলেন কিছু? আমি তো পুরো নিশ্চুপ হয়ে গেলাম, কারণ আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার চিকিৎসা করার জন্য। এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আচ্ছা, এবার বলুন তো আমি কোন জায়গায় আছি? আপনি ঢাকা বিভাগের গাজীপুর জেলায় আছেন। তো আমাকে কি আমার এলাকায় দিয়ে আসতে পারবেন কষ্ট করে? অবশ্যই নিয়ে যাব। আগে আপনি পূর্ণরূপে সুস্থ হন, এরপর। আমি তো সুস্থই আছি, উঠে বসতে চেয়েও পারলাম না। তা আপনি কেমন সুস্থ আছেন? তাহলে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। এই যা, কথায় কথায় তার নামটা জানা হলো না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মাহবুব রহমান শুভ, আর ডাক নাম শুভ। আর আপনার? আমার নাম মিম আক্তার টুম্পা। আচ্ছা, আপনি এখন রেস্ট নিন, আর আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। ওকে। এরপর মিম গিয়ে আমার জন্য ভাত আনলো। এই নিন, হা করুন। আমি পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। কতটা পারবেন তা আমার জানা আছে। নিন, এবার হা করুন তো দেখি। আমি আর কোনো কথা না বলে খেতে লাগলাম মিমের হাতে। কিছুটা আনইজি ফিল করতেছিলাম, কিন্তু কিছু বলিনি। বললে হয়তো আমার খাওয়াই হতো না। তাই 3 মাস পর ডাক্তার আঙ্কেল ও মিমের কেয়ারিংয়ে আমি এখন সম্পূর্ণ সুস্থ। আগামীকাল আমি এবং মিম চাঁদপুরে যাব, তাই আজ আমরা শপিংয়ে গেলাম শপিং করতে। আমি চলে গেলাম উত্তরা শপিং কমপ্লেক্সে। সেখানে গিয়ে যা দেখলাম আমি আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। রিমু এখানে কি করতেছে? আর ছেলেটা কে? তারপর একসাথে হাঁটতেছে। আমার কথা শুনে মিম আমাকে বলল, এই যে শুভ, তুই এখানে রিমুকে কোথায় দেখছস? সে তো থাকে চাঁদপুর, তাই না? আমি মিমকে হাতের ইশারায় রিমুকে দেখালাম আর বললাম, এই দেখো রিমু, আর ওই ছেলেটাকে তো আমি চিনি না। মিম রিমুর দিকে চলে গেল, কিন্তু এই তাকে আর ফেলো না। এরপর আমি আর মিম মিলে সারা শপিং মলে রিমুকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎ আমার চোখ রাস্তার দিকে গিয়ে পড়লো। তখন দেখলাম ছেলেটি রিমুর হাত ধরে রাস্তা বেরোচ্ছে। আমার বুঝতে বাকি রইল না ছেলেটি রিমুর কি হয়। আমি দৌড়ে রিমুর কাছে গেলাম, কিন্তু তাকে আর পেলাম না। তারা গাড়ি নিয়ে চলে গেছে। এরপর মিম আমার কাছে আসলো এবং আমাকে বলতে লাগলো, দেখ শুভ, কাল তো আমরা চাঁদপুর যাচ্ছি, কালকে না হয় দেখা যাবে এটাই সত্যি রিমু ছিল নাকি তোর মনের ভুল। আচ্ছা চল, এখন কিছু শপিং করি নেই। চল। এবার আমরা শপিং করতে গেলাম। আমার শপিংয়ের প্রতি কোনো মন নেই, শুধু একটা কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো রিমুকে নিয়ে। রিমু সত্যি বিয়ে করে ফেলেছে, নাকি এটা আমার মনের ভুল, নাকি অন্য কোনো সম্পর্ক আছে রিমুর সাথে ওই ছেলেটার? কি রে শুভ, তুই এত কি ভাবছিস? মিমের কথা আমার গোর কাটলো। কই কিছু না তো। কিছু না হলেই ভালো। এই তোর শপিং করা শেষ হয়েছে? এই তো প্রায় শেষ। কেন বলতো? না মানে মাথাটা খুব ব্যথা করতেছে তো, তাই আর কি। কি, তোর মাথা ব্যথা করছে? আর তুই আমাকে বলিসনি কেন? এখন বললাম তো। তো বাসায় চল, আমি টিপে দেওয়ানি। চলো। একটু পর বাসায় চলে আসলাম। এবার আমি শুয়ে রইলাম ঘুমানোর জন্য। বারবার শুধু রিমুর কথাই আমার মনে পড়তেছে। কখন যে ঘুমিয়ে গেলাম তার খেয়াল নেই। সকালবেলা মিমের ডাকি ঘুম ভাঙে, তাই আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এরপর আমি আর মিম গাড়ি নিয়ে চলে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর আমরা এসে পড়লাম আমার চিরচেনা শহর চাঁদপুরে। এখানে প্রায় সব কিছুই পরিবর্তন হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে। তখনই রিমু ঘর থেকে বের হলো। আমাকে দেখে চিৎকার দিয়ে বলতে লাগলো, শুভ, তুমি এসেছো? এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, শুভ তুমি কেমন আছো? এতদিন কই ছিলা তুমি? আমাকে কি একবারও মনে পড়ে নাই? তখন আমার কালকের কথা মনে পড়ে গেল। তখন দেখলাম রিমু অন্যের হাত ধরে হাঁটতেছিল। কথাটা মনে হতে রিমুকে এক ঝটকায় আমার থেকে দূরে সরিয়ে দিলাম আর বলতে লাগলাম, কি করছেন কি আপনি? আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? আপনি এখন অন্য কারো বউ। কি বলছো কি তুমি? আমি অন্য কারোর বউ মানে? এখন থেকে আপনি কিছুই বুঝতেছেন না। কালকে তো দেখলাম আপনি আপনার স্বামীকে নিয়ে রাস্তায় হাত ধরে হাঁটতেছিলেন। কোনখানে আমাদের দেখছিলে? উত্তরা শপিং কমপ্লেক্সে। কি, তুমি কি ওইখানে ছিলা? তো আপনি এখানে কি করেন? আপনার স্বামীর বাড়িতে না থেকে এখানে কি করতেছেন? আমি তো আমার স্বামীর বাড়িতেই আছি। মানে?
সেটা না হয় পরে জানবে। আগে বলো, এই মেয়েটা কে? এটা আমার বউ। মিথ্যে কথা বললাম? আমার কথাটা শোনার জন্য রিমু মোটেও প্রস্তুত ছিল না। কথাটা শোনার পর রিমুর চোখ দিয়ে পানি পড়তে শুরু হলো। কেন জানি তার চোখের পানি আমাকে খুব কষ্ট দেয়। এবারও তাই হলো। এখন তার চোখের পানি দেখে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেল। কিন্তু কেন ব্যথা করতেছে? সে তো এখন আমার না, অন্য কারো হয়ে গেছে। তো আমার এমনটা লাগতেছে কেন? কি রে শুভ, তুই কই চলে গেছিলি? আমাদেরকে কি একবারও তোর মনে পড়ে নাই? বাবার কথা আমি বাস্তবে ফেললাম। না বাবা, পড়িনি। কারণ আমি 3 বছর কমাইছিলাম, তাই। আর গত 3 মাস আগেই আমার জ্ঞান ফিরেছে। এরপর আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই বললাম। তা শুনে তো সবার চোখে পানি। আর মিমকে সবাই ধন্যবাদ দিতেছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, রিমু এখানে কি করে? কি আর বলবো, সেদিন যখন তুই আর আসলি না, সেদিন থেকে খুব কান্না করতে থাকে। তোর ছবি বুকে নিয়ে ঘুমায় তোকে ছাড়া। কিছুদিন পর রিমুর জন্য পাত্র দেখতে থাকে তার বাবা মা। কিন্তু রিমু তাদের পরিষ্কার করে জানিয়ে দেয় যে সে তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তাই আমাদের এখানে চলে আসে। ও, তাহলে সে গাজীপুরে কেন গেছিল? সেখানে রিমুর ছোট বোনকে বিয়ে দেওয়া হয়, তাই সেখানে ঘুরতে যায়। প্রথমে যেতে মানা করে, এরপর আমাদের জোড়াজুড়িতে যায়, আর কালকে আসে এখানে। তার মানে আমি রিমুকে বলবো যে কষ্ট দিয়েছি? এখন কি করি? যাই, গিয়ে ওর রাগটা ভাঙাই। এরপর আমি রিমুর কাছে গেলাম। আসতে পারি? কেন আসবে? আপনি কি খুব রেগে আছেন আমার উপরে? না, কেন রেগে থাকবো? আচ্ছা, সরি। আপনি এখন সরি বলতেছেন কেন? আমার পাগলিটা যে আমার উপরে রাগ করে আছে, তাই। আপনার পাগলি কি? আপনি গিয়ে আপনার বউয়ের কাছে যান। আমার হবু বউ তো আপনি, তো আপনার কাছে তো আমি আসবো, তাই না? না, আসবেন না। আপনি ওই মেয়েটার কাছে যান। কোন মেয়েটা? তখন যাকে আপনার বউ বলেছিলেন তার কাছে। আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। তো আমার কি? বুঝেছি, সোজা আঙ্গুলে কি উঠবে না, দেখি একটু বাকি উঠে কিনা। কি বিড়বিড় করতেছেন? যান এখন এখান থেকে, আমার ভালো লাগতেছে না। তাই বুঝি? আচ্ছা, যাচ্ছি। ভাবছিলাম আপনাকে বিয়ে করে আপনাদের 2 বোনকে একসাথে রাখবো, কিন্তু আপনি তা চান না। ওকে, মিম কিন্তু দেখতে সুন্দর আছে। টানা 3 বছর আমার সেবা করেছে। সে হয়তো আমাকে ভালোবাসে। তাকে যদি আমি বিয়ের প্রস্তাব দিই, হয়তো সে না করবে না। তাহলে যাই, আপনাকে তো পেলামই না। আপনি তো আমাকে এখন সহ্য করতে পারেন না। আই কুত্তা বিলাই, হাঁস মুরগি, তুই কই যাচ্ছস? আর একবার যদি সামনে দেশ তো তোর পা ভেঙে দিব আমি। চুপচাপ এখানে আয়। পা ভাঙবে কেন? কচি খোকা, কিছু বোঝে না। প্রেম করবা তুমি আমার সাথে, অপেক্ষা কইরা রাখবা তুমি আমারে, আর বিয়া করবা তুমি ওই শাকচুন্নিটারে? অসম্ভব। কেন? আমি তাকে বিয়ে করলে কি হবে? আপনি তো এখন আর আমাকে ভালোই বাসেন না। এটা বলার দেরি, কিন্তু রিমু আমাকে জড়িয়ে ধরার দেরি নেই। রিমু সোজা এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমরা কেন আমাকে এত কষ্ট দাও? আমাকে কষ্ট দিতে কি তোমাদের ভালো লাগে? রাজ আমাকে ভালোবাসা শিখিয়ে অন্যকে বিয়ে করে নিল, আর তখন তো আমি মরে যেতে চেয়েছি। কেন বাঁচালি? আর বাঁচালি যখন, আবার ভালোবাসা শিখালি কেন? তুই জানিস তোর জন্য কত কান্না করছি আমি? তুই কি এটা বুঝছো তোকে আমি কতটা ভালোবাসি? তুই কেন বুঝিস না? তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ শুভ, আমাকে ছেড়ে যেও না প্লিজ, খুব ভালোবাসবো তোমায়। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার পাগলিটাকে ছাড়া তার এই পাগলটাও যে প্রাণহীন দেহের মতন। আই লাভ ইউ শুভ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। প্লিজ কখনো ছেড়ে যেও না। মরার আগ পর্যন্ত যাব না। তখনই আমাদের শত্রু, মানে আমাদের রোমান্সে বাধা দিতে প্রতিবারের মতো এবারও চলে আসলো আমার জানু ওরূপে ভাইয়ের বউ, মানে আমার ভাবি। এই যে দেবরজি, এখন সব রোমান্স বাদ দিয়ে চা করার বিয়ের পরে কইরেন। আমি এর মতো লজ্জায় লাল নীল হলুদ সবুজ বেগুনি হয়ে গেলাম। আর লজ্জা পেতে হবে না, নিচে চলুন, সবাই আপনাকে ডাকছে। এরপর আমি, রিমু আর ভাবি নিচে গেলাম সবার কাছে। তখন বাবা বলতে লাগলো, শুভ, তোর আর রিমুর বিয়েটা পরের সপ্তাহে আমরা ঠিক করেছি, তুই কি বলিস? তোমরা যা ভালো বুঝো তাই হবে। আচ্ছা ঠিক আছে। আজ বিয়ের দিন। রিমুর শাড়ি একটা পিক দেখলাম, সেখানে তাকে দেখতে অস্থির দেখা যাচ্ছিল। এরপর আমরা রিমু বাড়িতে গেলাম। বিয়ের সকল কার্যক্রম শেষ হলো, খুব ভালোভাবেই শেষ হলো। রাত 11:50। বন্ধু বান্ধবীরা বলছে ঘরে যেতে, কিন্তু অজানা এক ভয় কাজ করছে, যার কারণে ঘরের ভিতর ঢুকতে ভয় করতেছে। কি জানি কি হয়, সে কথাই ভাবতেছি। অবশেষে সকল ভয়কে জয় করে আমি রুমের ভিতর প্রবেশ করলাম।
সেখানে গিয়ে দেখি রিমু বড় একটা লম্বা ঘোমটাতে বসেছে। আমি রিমুকে উদ্দেশ্য করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। রিমু মাথা তুলে দেখে আমি এসেছি। তখন রিমু উঠে এসে আমার পা ধরে সালাম করলো। আমি মজা করে বললাম, দীর্ঘজীবী হও মা, স্বামী সংসার নিয়ে সুখে থাকো, আর কখনো স্বামীকে কষ্ট দিও না, এবং স্বামীর সকল কথা মেনে চলবা। কি আমি তোর মা লাগি তাই না? দেখাচ্ছি তোরে মজা। এই বলে আমাকে খাটে ফেলে দিল। এই কি করছো কি? চলো আগে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নি। চলো। এরপর আমরা নামাজ পড়ে আসলাম। রিমা আমার বুকের উপর মাথা রেখে আছে আর বলতেছে, প্লিজ শুভ, কখনো ছেড়ে যেও না আমায়। যাবো না। এই বলে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার অতল গভীরে। সকালে রিমুটাকে ঘুম ভাঙলো। এবার উঠে গেলাম আর রিমুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? কিছু না তো। আচ্ছা, এখন গিয়ে গোসল করে এসো। যাচ্ছি। আরো 5 বছর খুনসুটিতে কেটে গেল। 5 বছর পর আব্বু আব্বু ঘুম থেকে ওঠো, আম্মু আমাকে মারছে। রাইসাটা কেমন ঘুম ভাঙে? আপনারা ঠিকই ধরেছেন। রাইসা আর কেউই না, সে হলো আমার কিউট পিচ্চি মেয়ে। আরেকজনও আছে, আর সে হলো রিহিকা। হ্যাঁ, আমাদের টুইন বেবি হয়েছে। তোমার আম্মু কেন তোমাকে মারছে? আব্বু ও না চুরি করে চকলেট খেয়েছে, তিশাম্মু ওলে মেলেছে, তুমি মালো। এইদিকে আসো রাইসা প্রিন্সেস, আমার কাছে এসো। রাইসা আমার কাছে আসে। আমি তার 2 গালে 2টা পাপ্পি দিয়ে রিহিকাকে বললাম, এবার খুশি তো রিহিকা মামুনি? তাকে মেরেছি দেখো। বাবা তুমি পচা, তুমি শুধু ওকে আদর করো, আমাকে করো না। তাই বুঝি মামুনি? তুমি এদিকে আসো। এবার রিহিকাকেও 2টা পাপ্পি দিলাম। এবার খুশি তো? বাবা আমরা দুজনে খুশি। এরপর রিমো আসলো। এখানে বাবা মেয়েরা মিলে কি করা হচ্ছে জিজ্ঞেস করলো। বাবা আম্মু এসেছে, তাকে একটু বকে দাও। তাই নাকি? হ্যাঁ। এবার আমি রিমুকে যা করলাম তার আপনাদের না জানলেও চলবে, বাকিটা না হয় আমাদের মধ্যেই থাকুক। বুঝিনি তো আপনারা, ব্যক্তিগত বলতে তো কিছু আছে নাকি? দ্য এন্ড। এখানেই শেষ হলো গল্প।